আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল, হাতাহাতি, কয়েকজন আহত। পদবঞ্চিতের অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। তখন তারা গাট্টি গুস্কা নিয়ে বাড়িতে চলে গেছিল। এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য। এটা আসলে তারা প্রি প্ল্যান সম্ভবত, যে এখানে এসে একটা বিশৃঙ্খলা করবে। আগে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপি সমর্থিত সাবেক জনপ্রতিনিধিদের স্মারকলিপি। কাল সংসদের এলইডি হল মাঠের বর্ধিত সভায় অংশ নেবে নবীন প্রবীণ নেতৃত্ব। জুলাই বিপ্লবের গণতান্ত্রিক চেতনা অনেকটাই ম্রিয়মান বলছেন বিশিষ্টজনরা। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরেই ভোট আয়োজনের তাগিদ। টাইম ফ্রেম সহ একটা জোরালো রোডম্যাপের অনুপস্থিতিটাই কিন্তু এই যে অনিশ্চয়তা, বিভেদ, বিশৃঙ্খলা এগুলো বাড়াবার একটা হয়। সাধারণভাবে এটা ধারণাই করা যাচ্ছে যে এই বছরের মধ্যে নির্বাচনটা হবে, এবং আমারও মনে হয় যে এটা আর দেরি না করেই ভালো। ডক্টর ইউনূসের আমন্ত্রণে মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। 6 মাসে ভঙ্গুর অর্থনীতিকে গুছিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলায় পদদলিত হয়ে 2 তীর্থযাত্রীর মৃত্যু, 10 জন আহত। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় ওঠার সময় হয় হুড়োহুড়ি। রেকর্ড উচ্চতায় খেলাপি ঋণ ডিসেম্বরে বেড়ে দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকা। আরও বৃদ্ধির শঙ্কা বাংলাদেশ ব্যাংক গভর্নরের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘটেছে। বিকেলে মধুর ক্যান্টিনে নানা নাটকের মধ্যেই যাত্রা শুরু করে সংগঠনটি। তবে ছাত্রদের নতুন এই সংগঠন ঘিরে উত্তপ্ত হয়ে পড়ে ক্যাম্পাস। হাতাহাতি, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা ছড়ায়। পদবঞ্চিত হওয়ার অভিযোগ তোলে একটি পক্ষ। আর গণতান্ত্রিক চর্চায় নেতৃত্বের প্রতিযোগিতা থেকেই এমনটি ঘটেছে বলে মনে করে নবগঠিত ছাত্র সংগঠনটি। রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন। এমন হাতাহাতি আর সংঘর্ষ আগে দেখেনি ক্যাম্পাস, যেখানে পক্ষ দুটো, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। কথা ছিল মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে, সেজন্যই সংবাদ সম্মেলনের আয়োজন। তবে তা শুরু হওয়ার আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে এসে বিক্ষোভ শুরু করে। এর কিছুক্ষণ পরেই ঢাবি শিক্ষার্থীদের আগমন। 2 পক্ষের স্লোগানে পুরো মধুর ক্যান্টিন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আচমকা হট্টগোল আর হাতাহাতির সূত্রপাত। মুহূর্তেই রণক্ষেত্র পুরো এলাকা। প্রচণ্ড বিশৃঙ্খলায় সংবাদ সম্মেলনে ঘটে ব্যাঘাত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের উপর হামলা করেছে ঢাবি শিক্ষার্থীরা। অভিযোগ আছে তাদেরকে দলে জায়গা না দেয়ারও। আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তিক এইটা মানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের উপরে গায়ে হাত তোলার আগে তাদের বুক কি একটুও কাঁপে নাই? যখন তারা গাট্টি গুস্কা নিয়ে বাড়িতে চলে গেছিল, এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য। আমি রিফাত রাশিদের পক্ষ নিয়ে, রিফাত রাশিদকে মাইনাস যেন না করা হয় সেই পক্ষ নিয়ে কিন্তু আমি এখানে টেবিল সাজাইছি। ঢাবি শিক্ষার্থীদের অভিযোগ পুরো ব্যাপারটি পূর্ব পরিকল্পিত। তারা যদি সেন্ট্রালে নিজেদেরকে বঞ্চিত দাবি করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা আছে সংগঠন হবে সেটাতে নিজেদেরকে যদি বঞ্চিত মনে করে, তাহলে তো হলো না। এটা আসলে তারা প্রি প্ল্যান সম্ভবত, যে এখানে এসে একটা বিশৃঙ্খলা করবে। তবে এত বিশৃঙ্খলার মাঝেও আত্মপ্রকাশ ঘটে সংগঠনের। দেয়া হয় কমিটির ঘোষণা। ছাত্র সংগঠনের নাম হবে বাংলাদেশ গণতান্ত্রিক
ছাত্র সংসদ। আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদ আহসান এবং মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশরাফা খাতুন। মধুর ক্যান্টিনে যে পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এই সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেখানেও কিন্তু অতি দ্রুতই সেই সংসদগুলোর কিন্তু কমিটি ঘোষণা করব। দুপক্ষের হাতাহাতিকে সংঘর্ষ নয় বরং গণতান্ত্রিক চর্চার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে নবগঠিত এই সংগঠনটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলে থাকছেন না ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। নাগরিক কমিটির হয়ে বেইজিং সফরে থাকা দুজনেই এই কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের জন্য দরজা খোলা আছে, ভবিষ্যতে চাইলে দলে আসতে পারবেন। আরও জানাচ্ছেন লামিয়া তিথি। চলছে ক্ষণগণনা, আত্মপ্রকাশ ঘটছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়াদের নতুন রাজনৈতিক দল। আহ্বায়কের দায়িত্ব নিতে উপদেষ্টা পদ ছেড়েছেন নাহিদ ইসলাম। শুক্রবার সংসদ ভবনের সামনে ঘোষণা হবে নাম, কাঠামো। বড় জমায়েতের পরিকল্পনা তাদের। আমন্ত্রণ জানানো হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল আর আন্দোলনে অংশ নেয়া প্রবাসী সহ সব পক্ষকে। জানা যাচ্ছে আহ্বায়ক কমিটির নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে নতুন দল, তাই আকারে বড় কমিটি। নাহিদ সহ শীর্ষ 6 পদ মোটামুটি নিশ্চিত। সদস্য সচিব আক্তার হোসেন থাকছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্তা শারমিন সহ প্রথম সারির নেতারা। বেশ কদিন ধরে টানাপোড়েন চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক 2 সভাপতি জোনায়েদ ও রাফে সালমানকে নিয়ে। তারা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব। এখন আছেন চীন সফরে। সেখান থেকেই ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন থাকছেন না নতুন দলে। অভিনন্দন জানিয়েছেন আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই দলকে। 2 ছাত্রনেতার সরে যাওয়াকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে দেখছে নাগরিক কমিটি। চাইলে তারাও যোগ দিতে পারবে ভবিষ্যতে। এটা তো ওনাদের সিদ্ধান্ত, ওনারা নিতেই পারেন, সেটা তো আমরা প্রভাবিত করতে পারবো না। তাদের যেটা ভালো মনে হয় তারা সেটা করবে, কিন্তু যেটা অভ্যুত্থানের মূল শক্তি এবং তাদের নেতৃত্বে যে দল, সেটা গঠন প্রক্রিয়া যেমন হওয়ার কথা, যেদিন হওয়ার কথা সেদিনই হবে। ওনারা ভাবছেন হয়তো এখন রাজনৈতিক দলে হয়তো ওনারা যোগ দেবেন না, আরো ভাববেন বা পরেও যোগ দেওয়ার সুযোগ আছে। নতুন দলের নামে থাকছে রেভুলেশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চান না সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও মেয়র সহ জনপ্রতিনিধিরা। এমন দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়েছেন বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। যদিও প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তাদের মিছিল হাইকোর্টের সামনে বাধা দিয়ে পণ্ড করে দেয় পুলিশ। জাতীয় নাকি স্থানীয়, কোন নির্বাচন আগে? এই বিতর্কের মাঝে এবার রাস্তায় নামলো সাবেক উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা, যারা নানা সময় বিএনপি সমর্থিত বা মনোনীত প্রার্থী হয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেন। তাদের দাবি, কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে হতে পারে না স্থানীয় সরকারের ভোট। দাবি সম্বলিত সেই স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে হাইকোর্টের সামনের সড়কে তাদের বাধা দেয় পুলিশ। পণ্ড হয়ে যায় কর্মসূচি। পরে 7 সদস্যের একটি প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা সবার আগেই এই স্থানীয় সরকার নির্বাচনটি করতে চাচ্ছে। আমরা এর বিরোধিতা করার জন্য প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। বিক্ষোভকারীরা বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্র ও নির্দিষ্ট একটি দলের ক্যাডার তৈরি করতেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় একটি গোষ্ঠী। ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারদের যে দোসর, তাদেরকে পুনর্বাসন করতে চায়। তারা আওয়ামী লীগের দোসরকে নিয়ে কিছু চেয়ারম্যান বানিয়ে তাকে আমাদের প্রতিপক্ষ বানাতে চাই। বিদেশি চক্রান্ত দেশীয় চক্রান্ত করে নির্বাচনটাকে পিছিয়ে নতুন একটা প্রেক্ষাপট সৃষ্টি করতে ওরা চায়। সব আপত্তি ও আন্দোলনের পরও সরকার ভোট আয়োজনের চেষ্টা করলে তা তৃণমূল থেকে প্রতিহতের ঘোষণা দেন বিএনপি সমর্থিত এই সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শুধু তারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, দেশকে বিভক্ত করার জন্য তারা এটা চাচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা তো অংশ নেব না, সেই কথাটাই আজকে জানান দেওয়ার জন্য এখানে আসছি।
স্মারকলিপি কর্মসূচিতে অংশ নিতে সারা দেশ থেকে কয়েক হাজার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি ঢাকায় আসলেও সমন্বয়হীনতায় বেশিরভাগই বিক্ষোভে অংশ নিতে পারেনি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কাল 2 পর্বে অনুষ্ঠিত হবে বিএনপির বর্ধিত সভা। দলের নেতাকর্মীদের নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংসদ ভবনে এলইডি হল মাঠে বর্ধিত সভার প্রস্তুতির কাজ প্রায় শেষ। প্রস্তুতি দেখতে এলইডি হল মাঠ পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন উপকমিটির সদস্যরা। বর্ধিত সভায় যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমন্ত্রিত নেতারা রাজধানীতে এসেছেন। 2018 সালে বিএনপির প্রাথমিক মনোনয়নের চিঠি পাওয়া নেতাদেরও ডাকা হয়েছে বর্ধিত সভায়। নেতারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত ছিল। ফলে বর্ধিত সভা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মাঝে আশার সঞ্চার হয়েছে। তাদের ধারণা, প্রায় 9 বছর না হওয়া জাতীয় কাউন্সিলের মর্যাদা পাবে এই বর্ধিত সভা। বিএনপি পাবে প্রবীণ নবীনদের সমন্বয়ে নতুন নেতৃত্ব। সব মিলে আমাদের একদম নির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটি, অ্যাডভাইজারি কমিটি, বিগত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, জেলার নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, সব মিলে প্রায় 4000 নেতৃবৃন্দ আমাদের এই সবাই উপস্থিত হবেন। এই কর্মসূচির উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের উদ্বোধনী বক্তব্যের পরে আমরা জানাবো, মিডিয়ার সব ভাইদেরকে আমরা শুভেচ্ছা জানিয়ে আমাদের ওই অধিবেশনটা তখন শেষ হয়ে যাবে। এরপরে আমাদের ইন্টারনাল মিটিং চলতে থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বড় ধরনের বিভক্তি দেখছেন বিশিষ্টজনরা। ঐক্যবদ্ধ না হলে সামনে নিরাপত্তা, নির্বাচন ও অর্থনৈতিক ক্ষেত্রে সংকটের শঙ্কাও রয়েছে বলে মনে করেন তারা। গুরুত্ব দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের উপর। আলমগীর স্বপনের রিপোর্ট। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে জুলাই বিপ্লবে ঐক্যবদ্ধ হয়েছিল সব মতপথের মানুষ, কিন্তু 7 মাসেই অভ্যুত্থানের শক্তিগুলোর মাঝে বিভেদ, বিভক্তি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারের কথায়ও উঠে এসেছে ঐক্যের সতর্কবাণী। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। বিশিষ্টজনরাও বলছেন, জুলাই বিপ্লবের গণতান্ত্রিক চেতনা অনেকটা ম্রিয়মাণ। তাদেরও তাগিদ বিভেদ কমানোর। এই যে বিভেদময় একটা রাস্তার পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, 5ই আগস্টে যে বৃহত্তর আকাঙ্ক্ষা উচ্চারিত হচ্ছিল সবার মনে, সেই জায়গায় এই বাস্তবতা থেকে উত্তরণ তো অবশ্যই প্রয়োজন। নিজের দিকে তাকানো দরকার যে আপনারা কি এই বিভেদের জায়গাটাকে আরও বেড়ে যাচ্ছে কিনা। এই ঐক্যের জায়গাটা তৈরি হবে তখনই যখন সরকার নিজে যথেষ্ট সংবেদনশীলতার সাথে এগুলো ডিল করবেন। যেটা দরকার সেটা হলো সহনশীলতা দরকার। কিছু গোষ্ঠী দেখতে পাচ্ছি খুবই অসহিষ্ণু ধরনের, যার যে মত সেই মত প্রকাশ করতে হবে, কিন্তু তার মধ্যে তো একটা ঐক্যের সুর তো থাকতে হবে। তারা বলছেন, সংকটে দেশ ঐক্যবদ্ধ না হলে অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা আরও বাড়বে। কঠোর হইতে হবে যে জায়গাটায়, যে কিছু লোক সংঘবদ্ধভাবে নানান জায়গায় আক্রমণ করছে, মানুষজনের উপরে হামলা করছে, বাড়িঘরে হামলা করছে, কিংবা এই যে ছিনতাই ডাকাতি করছে, লুটপাট করছে, তারপরে তার সাথে মতে মেলে না তার আরেক গোষ্ঠীর লোক কিংবা আরেক ধর্মের লোক কিংবা আরেক জাতির লোক, কিংবা একই ধর্মের মধ্যে কেউ মাজার, কেউ উরস, বসন্ত উৎসব, এই যে হামলা টামলা, এই ধরনের হামলা যারা করে তাদের ব্যাপারে কঠোর হইতে হবে। আগে ভয়ভীতি ছিল গুম খুন, এখন ভয়ভীতি হয়ে গেছে ট্যাগিং, সোশ্যাল মিডিয়ায় কি চরিত্র হনন, অথবা সরাসরি কিছু হয়তো নিরাপত্তাহীনতারও থাকতে পারে। তো এখানেও দরকার যে বিশ্বাসযোগ্য আপনার তদন্ত এবং কার্যকরী পদক্ষেপ। সেনাপ্রধানের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান যৌক্তিক মনে করেন বিশিষ্টজনেরা, চান সুনির্দিষ্ট রোডম্যাপ। প্রধান উপদেষ্টা উনি বলেছেন, সেনাপ্রধানও সেটা উনি গত বছরও সম্ভবত একটা বলেছিলেন, 18 মাসের একটা ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কটাই আবার পুনর্ব্যক্ত করা হলো। টাইম ফ্রেম সহ একটা জোরালো রোডম্যাপের অনুপস্থিতিটাই কিন্তু এই যে অনিশ্চয়তা, বিভেদ, বিশৃঙ্খলা, এগুলো বারবার একটা হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা, এটা তো সাধারণভাবে একটা প্রত্যাশা তৈরি হয়েছে এখন, এবং সাধারণভাবে এটা ধারণাই করা যাচ্ছে যে এই বছরের মধ্যেই নির্বাচনটা হবে।
এবং আমারও মনে হয় যে এটা আর দেরি না করেই ভালো। তারা বলছেন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত গণতান্ত্রিক পথে উত্তরণে গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। পরিষ্কার হবে, স্বচ্ছ হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আগামী 13 থেকে 16 মার্চ তিনি ঢাকা সফর করবেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মূলত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো আমন্ত্রণেই সাড়া দিয়েছেন তিনি, এমনটাই জানানো হয় কার্যালয়ের ওই বার্তায়। গেল 7 ফেব্রুয়ারি জাতিসংঘ মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র জাতিসংঘ মহাসচিবের কাছে হস্তান্তর করেন তিনি। সেখানে রোহিঙ্গা সংকট সমাধানের পাশাপাশি রাখাইনে তাদের প্রত্যাবাসনের ইস্যুটিও তুলে ধরা হয়। এ ব্যাপারে জাতিসংঘ সহযোগিতা করবে এমনটাই প্রত্যাশা ডক্টর ইউনূসের। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলার তৃতীয় দিনে পদদলিত হয়ে 2 তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 10 জন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের দেয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার মোহাম্মদ নাহিদ ইসলাম এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন। ফলে তার দায়িত্বে থাকা 2টি মন্ত্রণালয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মাহফুজ আলম। আর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বভার এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। এরপর 28 আগস্ট মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ। তবে সে সময় তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়নি। বাংলা মোটর এলাকায় সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, যাচ্ছি তার কাছে। রেদওয়ান, এখন কি পরিস্থিতি দেখছেন? নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছেন? দেবাশিস, মূলত সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে কিন্তু তাদের এই বাংলা মোটর যে অফিস, সেখানে তাদের মিটিং চলছিল এবং মিটিংয়ের কিছুক্ষণ পর থেকেই কিন্তু তারা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছিলেন। তারই এক পর্যায়ে কিন্তু তারা এই বাংলা মোটরের যে মূল সড়ক, সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে নতুন ছাত্র সংগঠন যেটি আত্মপ্রকাশ করেছে, সেখানে আসলে এই জুলাই অভ্যুত্থানে যারা সরাসরি জড়িত অর্থাৎ ছাত্রদের যে প্রতিনিধিরা, তাদের সেই মূল দলে অবস্থান না থাকার কারণেই কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি। সেই সাথে সেখানে বেশ কিছু ছাত্রদের উপরে হামলার নিন্দাও তারা জানিয়েছেন। সেই সাথে তারা যেটি এই তাদের স্লোগানে যেটি দাবি করছেন যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট তারা চান না। তারা চান সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যেন এই দলকে প্রতিনিধিত্ব করে, এমন একটি সংগঠন কিন্তু তারা চেয়েছেন। সেই দাবিতেই মূলত তারা এই রাজধানীর যে বাংলা মোটরের যে মূল সড়ক, সেই সড়কটি কিন্তু ঠিক 10টার কিছুটা পর থেকে অবরোধ করেছেন। যদিও সড়কের এক পাশ অবরোধ করেছেন, বাকি 3 দিক কিন্তু ছাড়া আছে এবং তারা যেটি বলছেন যে অবস্থান কর্মসূচির এক পর্যায়ে তারা এখানে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান নেবেন এবং তারপরে কিন্তু তারা তাদের যে সুনির্দিষ্ট দাবিগুলো আছে, সেই দাবিগুলো নিয়ে একটি প্রেস ব্রিফিং করবেন। সেখানে আমাদের মূলত জানাবেন যে আসলে তারা কি দাবিতে তারা এইখানে আসলে বিক্ষোভ কর্মসূচি করছেন। দেবাশিস, ধন্যবাদ রেদওয়ান যুক্ত হবার জন্য। অমর একুশে বইমেলায় বাজছে বিদায় ঘণ্টা। 26তম দিনে মেলায় পাঠক সমাগম ছিল বেশ ভালো। এদিন মেলায় 3টি বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নতুন প্রজন্মকে পথভ্রষ্ট না হয়ে নেতিবাচক চিন্তা থেকে সরে এসে তাদেরকে আন্দোলনে সুসংহত করার পরামর্শ দেন। যতই সময় গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে অমর একুশে বইমেলার বিদায় ঘণ্টা। তাই শেষ দিকে পাঠক ক্রেতাদের ভিড় বাড়ছে বইমেলায়। বিকেল থেকেই দর্শনার্থীরা স্টলে স্টলে ঘুরে কিনছেন পছন্দের বই। মেলার 26তম দিনেও এসেছে 166টি নতুন বই, সব মিলিয়ে 2788টি। এদিন মেলার 22 নং প্যাভিলিয়ন ইতি প্রকাশনে 3টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শামা ওবায়েদের লেখা জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ, খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ ও হৃদয় জুড়ে একটি নাম জিয়াউর রহমান, এই 3টি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন মির্জা ফখরুল। বলেন, নেতিবাচক চিন্তা থেকে নতুন প্রজন্মকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সময়টা আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন। আমাদের প্রত্যেকটি মানুষকে তার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে
এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অত্যন্ত আমি মনে করি যে দায়িত্বশীল ভূমিকা পালন করবার একটা দায়িত্ব রয়েছে। ইতিবাচক চিন্তা করতে হবে, ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে, নেগেটিভ চিন্তা থেকে বিরত থেকে এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে আগামী ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরো সোজা সহজ করে নিয়ে আসবে। মেলা শেষ হয় রাত 9টায়। বৃহস্পতিবার মেলার গেট খুলবে বিকাল 3টায়। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশে চলমান পরিস্থিতিতে নির্বাচন হলে তা হবে নির্বাচন জেনোসাইড, এমন মন্তব্য করেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে নীলফামারীর ডোমারে পথসভায় তিনি দাবি করেন পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা হচ্ছে। এই অবস্থায় ভোট দিলে দেশে হানাহানি খুনোখুনি বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন জামায়াত আমির। নাগরিক দুর্ভোগ কমাতে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান ডক্টর শফিকুর রহমান। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, সেখানেই লড়াই চলবে বলেও মন্তব্য করেন তিনি। চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় বাংলাদেশ ভেসে যাবে। আমরা এটা চাই না। আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে। রেকর্ড উচ্চতায় খেলাপি ঋণ ডিসেম্বর শেষে বেড়ে দাঁড়িয়েছে 3,45,000 কোটি টাকার উপরে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। গেল বছরের শেষ প্রান্তিক থেকে খেলাপি বেড়েছে প্রায় 61,000 কোটি টাকা। খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন গভর্নর। জানান দুর্বল ব্যাংক শক্তিশালী এবং একীভূতকরণে আইন করা হচ্ছে। গত 1.5 দশকে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে। অনিয়ম, দুর্নীতির মাধ্যমে বিতরণ করা ঋণ আর ফেরত পাচ্ছে না অনেক ব্যাংক, যে কারণে সরকারি বেসরকারি ব্যাংকে অস্বাভাবিক হারে বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত সরকারি বেসরকারি ব্যাংক মিলে ঋণ বিতরণ করেছে 17,11,000 কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে খেলাপি 3,45,000 কোটি টাকার উপরে, যা বিতরণ করা ঋণের 20% বেশি। এ তথ্য জানিয়ে গভর্নর বলেন, খেলাপি ঋণ আরও বাড়বে, এটি সর্বোচ্চ চূড়া নয়। 2,85,000 থেকে 3,45,000 বেড়েছে, এটা আরও বাড়বে এটাই আমি বলতে পারি। যেটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়টা, সেটা আমরা এখনো পৌঁছাইনি। শ্রেণীকৃত ঋণের পরিস্থিতি ভালোর দিকে যাবে না, অন্তত আপাতত যাবে না। খেলাপি ঋণের বড় অংশই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের। বিতরণ করা ঋণের প্রায় 43% খেলাপি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে এ হার 15.5%-এর বেশি। গভর্নর বলেন, আগে ঋণ কমিয়ে দেখানো হলেও এখন আর সেটি হচ্ছে না। এছাড়া আইনগত পরিবর্তনের কারণেও বাড়ছে খেলাপি ঋণ। আইনগত কিছু পরিবর্তনও হচ্ছে। আপনারা জানেন যে আগে যেটা 180 দিন ছিল, সেটাকে 90 দিন করা হচ্ছে এখন। তো সেই কারণেও আমরা একটা ফাস্টার অ্যাক্সিলারেটেড এটা দেখব, ক্লাইম্বিং অফ এনপিএলটা হবে। এটা আমরা শঙ্কা না, এটা বাস্তবতা। লেনদেনে ভারসাম্যহীনতা কমে আসা এবং রিজার্ভ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন গভর্নর। তবে আমানতের প্রবৃদ্ধিতে হতাশ তিনি। বলেন, এটি 7% থেকে বেড়ে অন্তত 14%-এর বেশি হওয়া উচিত। তবে আপাতত আর্থিক খাতে সংকটের কোনো আশঙ্কা নেই। আমাদের রিজার্ভ বর্তমানে গতকাল পর্যন্ত $21 বিলিয়ন, IMF এর যে স্ট্রিক্ট ডেফিনেশন আছে সেটা অনুযায়ী। এদিক থেকে আমরা একটা কমফোর্ট জোনে আছি। আমরা মনে করি না যে আমাদের কোনো ইমিডিয়েট কোনো ক্রাইসিস ব্যালেন্স অফ পেমেন্টের থেকেও আসবে বা ব্যাংকিং খাত থেকেও আসবে। আমরা এটাকে কন্টেইন করতে পারব। দুর্বল ব্যাংক শক্তিশালী এবং একীভূতকরণে আইন করা হচ্ছে বলেও জানান গভর্নর। দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব, যেটা এই ব্যাপারে আইনটাও তৈরি হয়ে গেছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করেছে সরকার। বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম পরিবর্তন করে কর্ণফুলী টানেল ও বঙ্গবন্ধু সেতু নাম পরিবর্তন করে যমুনা সেতু করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত এই দুইটি স্থাপনার নাম পরিবর্তন করেছে সরকার। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দ্রব্যমূল্য ঠিকমতো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বাড়ানো সম্ভব হচ্ছে না মানুষের আয়ও। এ কারণেই জনগণের সমালোচনার মুখে পড়তে হচ্ছে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যায় 34তম নাসির উদ্দিন স্মৃতি টেনিস প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশ থেকে অনেক অর্থ পাচার হয়েছে, এর পেছনে অনেক দক্ষ লোক কাজ করেছে। দেশটাকে একটি ভালো জায়গায় নেয়ার চেষ্টা করছেন বলেও জানান উপদেষ্টা। বলেন, বিদেশে বাংলাদেশের ইমেজ অনেক ভালো, কিন্তু অনেকেই এটি নষ্ট করতে চায়। সবাইকে দেশের জন্য ভালো কাজ করার আহ্বানও জানান সালেউদ্দিন। এখনও গালিগালাজ দেয়, ইনফ্লেশন কমে না, চালের দাম বেড়ে যায়। অতএব এইগুলো নিয়ে অবশ্য এই ক্রিটিসিজমগুলো কিছুটা আমাদের প্রাপ্য, কারণ আমরা ঠিকমতো হয়তো দ্রব্যমূল্য হিসেবে করতে পারছি না বা মানুষের আয়টা বাড়াতে পারছি না। অর্থাৎ সেই হিসেবে আমরা ক্রিটিসিজমগুলো একটু হজম করে মানুষের কিছুটা কগনিজেন্স নেই। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রসারে বিনা শুল্কে পণ্য আমদানি রফতানি করতে চায় পাকিস্তান, এমনটাই জানিয়েছেন দেশটির বাংলাদেশস্থ হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। দুপুরে রংপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় এই তথ্য জানান তিনি। সৈয়দ আহমেদ মারুফ বলেন, বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তাই এটি টিকিয়ে রাখতে বিভিন্নভাবে সহযোগিতা করা হবে। এ সময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে ভিসা প্রক্রিয়া সহজকরণ সহ ব্যবসা বাণিজ্য প্রসারে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান সৈয়দ আহমেদ মারুফ। সভায় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশ নেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি, সম্পাদক সহ 4 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। মোট 48 জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রুয়েট সভাপতি ফাহমিদ লতিফ লিওন, সাধারণ সম্পাদক সৌমিক সাহা ও সংগঠনটির 2 কর্মী শাশ্বত সাহা সাগর ও মৃন্ময় কানকির বিশ্বাসকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এছাড়া আবাসিক হলে বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়াও রুয়েট প্রকৌশল শাখার সহকারী প্রকৌশলী নাইম রহমান নিবিড়, ডেটা প্রসেসর মহিদুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি। প্রশাসনের ঘোষণার পর হল ছেড়ে গেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী। তবে এখনও দাবির পক্ষে অনড় অন্তত 30 জন ক্যাম্পাসে অবস্থান করছেন। নিরাপত্তা এবং ভিসি প্রভিসির অপসারণ সহ 6 দফা দাবিতে আন্দোলন করছে তারা। প্রশাসনের নির্দেশ মেনে সকাল থেকে হল ত্যাগ করতে থাকেন কুয়েট শিক্ষার্থীরা। ক্যাম্পাসের 7টি আবাসিক হল থেকেই ছাত্রছাত্রীরা যার যার গন্তব্যে রওনা হন। শিক্ষার্থীরা জানায়, একাডেমিক কার্যক্রম ও ক্যান্টিন বন্ধ থাকা এবং নিরাপত্তার কথা বিবেচনায় তারা হল ছেড়ে যাচ্ছেন। তবে 6 দফা দাবিতে চলমান থাকবে আন্দোলন। যদি হলটা খোলা থাকতো তাহলে বাড়ি যাওয়ার প্রশ্ন হয়তো এখন আসতো না, ঈদের সময় হয়তো বাড়ি যাওয়ার প্রশ্নটা আসতো। হুট করে ডিসিশনটা আসলে আমাদের জন্য প্রভাব ফেলতেছে অনেক বেশি, পড়ালেখার ক্ষেত্রে সব দিক দিয়ে। আমাদের অ্যাটলিস্ট বিকাল 5টা পর্যন্ত টাইম দিতে, যাতে সবাই সুন্দর মতো বাসায় যেতে পারে। এখন তো অনেকের বাস থাকে না সকালে, বা অনেকের লং জার্নি। আমাদের হলে নিরাপত্তার জন্য, আর যেহেতু মেয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, সবাই অনেক টেনশন আছে। মানে পড়াশোনা থেকে জীবনটাই আগে, ছেলেকে নিতে আসছি। সকাল 10টার মধ্যে হল খালি করতে বলা হলেও অন্তত 30 শিক্ষার্থী সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। তারা ক্যাম্পাসে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যেই ভিসি প্রবেশিকে হচ্ছে আমরা বর্জন করেছি, তো ওই ভিসি প্রবেশি হচ্ছে আমাদের যেই ডিসিশন আমাদের উপর চাপিয়ে দিবে, ওইটা হচ্ছে আমরা আপাতত মানতে চাচ্ছি না। মানে যতক্ষণ না পর্যন্ত ভিসি স্যার অপসারণ না হবে আমরা ক্যাম্পাসে ক্লাসে ব্যাক করব না। তো আমরা যদি চলেও যাই, আমরা ক্লাসে ততক্ষণ আসতেছি না যতক্ষণ ভিসি স্যার পদত্যাগ না করবেন। যেহেতু আমরা ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করছি, সুতরাং এই অবাঞ্ছিত ভিসির আন্ডারে যে সিন্ডিকেটটা গঠন হয়েছে, এই গঠনের যে আপনার যে সিদ্ধান্তটা আসছে, সেটা আমরা কোনোভাবেই মানব না। নির্দেশ মানতে কোনো ধরনের বল প্রয়োগ করা হবে না বলে জানান ভিসি। আমি ফোর্স করতে রাজি নই। এখন আমার ছাত্র যদি মনে করে যে আমি সিকিউরড, আমি আমার নিজের সিকিউরিটি নিজে দিব, আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়, আমাদের দায়িত্ব আমার ছাত্রকে সিকিউরিটি দেওয়া। এই জন্য চাচ্ছি যেহেতু আমার একাডেমিক কোনো কার্যক্রম নাই,
তো হলে থাকার দরকার নেই, বাবা তাহলে তুমি বাসায় গিয়ে পড়াশোনা করো। গত 18 ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ হয়। এরপরই ক্যাম্পাসের রাজনীতি বন্ধ, ভিসি প্রভিসি ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালকের পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আমিন বাবু, যমুনা নিউজ। কার টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে বিকেল 3টায় শুরু হবে ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি দুই দলের কেউই। সবশেষ দেখায় 2023 বিশ্বকাপে 7 উইকেটে হেরেছিল টাইগাররা। ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে রয়েছে পাকিস্তান। এর আগে 2019 বিশ্বকাপেও ভরাডুবি হয়েছিল টাইগারদের। লর্ডসে পাকিস্তানের কাছে 94 রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ। এই দুই বিশ্বকাপের মাঝে দু দলের দেখা হয়েছে মাত্র একবার, সেটিও 2023 এশিয়া কাপে, যেখানে লাহোরে 7 উইকেটের বড় জয় পায় পাকিস্তান। এখন পর্যন্ত ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে 39 বার। পাকিস্তানের 34 জয়ের বিপরীতে মাত্র 5 জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক বসতে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। দুদেশের দূতাবাস সংক্রান্ত জটিলতা দূর করতে আলোচনা করবেন তারা। সংবাদ সম্মেলনে এমনটাই জানান কাতার সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৈঠকে মস্কো ওয়াশিংটনের কূটনৈতিক সংকট সমাধানের বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি। বলেন, আগের প্রশাসনের সাথে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে দুদেশের সম্পর্ক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বৈঠকটি। এর আগে বাইডেন আমলে দুই দেশই একে অন্যের কূটনীতিকদের বহিষ্কার করে। ইউক্রেন ইস্যুতেও ব্যাপক সংকট তৈরি হয় দুই পরাশক্তির মাঝে। সুদানে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 46। মঙ্গলবার রাজধানী খার্তুমের ওমদুরমাম শহরে বিধ্বস্ত হয় একটি সামরিক বিমান, আর তাতেই হয় এত প্রাণহানি। প্রাথমিকভাবে জানানো হয়েছিল নিহতের সংখ্যা 19। নিহতদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও। একটি আবাসিক বাড়ির উপরে আছড়ে পড়ে বিমানটি, সাথে সাথে ধরে যায় আগুন। এই দুর্ঘটনার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন শহরটির বহু বাসিন্দা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।